বুঝলে, বৃষ্টিতে তো আর থাকা যাচ্ছে না। তাই ভাবছি, এত যে জল পড়ছে ঘরের চাল ফুটো হয়ে, এরপর তো আর থাকা অসম্ভব। কিন্তু কি দিয়ে কি করা যাবে বলো তো? এই বর্ষাটা তো এভাবেই কাটাতে হবে বলে মনে হচ্ছে। এই বর্ষাটা যেভাবেই হোক কাটিয়ে টাকাটা আর একটু জমিয়ে পরের বর্ষার আগে একটা ঘর করে ফেলতে হবে। হ্যাঁ, এতদিন ধরে ভালো কিছু না খেয়ে, কোনো শখ আহ্লাদ পূরণ না করে টাকাগুলো যে রাখা হচ্ছে একটু শান্তিতে থাকার জন্য। দেখো, বেঁচে থাকলে সব শান্তি তো সারা জীবন পূরণ হবে, কিন্তু ঘরটা যদি একবার কষ্ট করে বানিয়ে নিতে পারি, তাহলে অন্তত সুখে জীবন কাটাতে পারবো। একদমই ঠিক কথা বলেছো তুমি। এর থেকে বড় সত্যি আর কিছু হতে পারে না। তাছাড়া ছেলেটাও বড় হচ্ছে, ওকে আর কতদিন এরকম কষ্টতে রাখবো বলো তো? আমাদের নয় জীবনটা যে করেই হোক কষ্টতে কেটে যাবে, কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে আরো বেশি দুঃখ হয়। আমাদের জন্য তো আরো কষ্ট সহ্য করতে পারে না। সেটাই বলছি গো, এই বর্ষাটা যে করে হোক চোখ কান বুঝিয়ে কাটিয়ে দিই, তারপর আশা করি সুখের দিন আসবে কপালে। কপালে যা আছে তাই হবে। বেশি ভেবে আর কি হবে বলো তো? ঠিকই বলেছ, বেশি ভেবে কিছুই পরিবর্তন হবে না। বাবা, ও বাবা, গায়ে জল পড়ছে কেন? আমার ঘুম আসছে না একদম। শুয়ে থাক বাবা, শুয়ে থাক, আর কটা দিন কষ্ট কর, তারপর দেখছি কি করা যায়। এই বছরটা কষ্ট করে নে বাবা, পরের বছর থেকে তোর বাবা ঘর বানালে তখন আর কষ্ট করতে হবে না এত। আমি ওসব কিচ্ছু জানি না। আমি এরকম ভাবে থাকতে পারছি না ভাঙা ঘরে এত জলের মধ্যে। ঘুমানোর সময় যদি গায়ে জল পড়ে কি ঘুমানো যায়? ঠিক আছে বাবা, তুই এদিকটা এসে শুয়ে পড়। পলাশ কিন্তু ঠিক কথাই বলছে। ও ছোট মানুষ, ওর একটা ভালো জীবন চাই। আমরা ওকে সেই জীবনটা এখনো পর্যন্ত দিতে পারিনি। দিতে যে পারিনি সেটা বাবা মা হিসেবে আমাদের ব্যর্থতা। তবে যে করি হোক, এই বছরটা তো কষ্ট সহ্য করতেই হবে, কারণ বর্ষার মধ্যে তো আর আমরা পাকা ঘর বানাতে পারবো না। ঠিক বলেছ তুমি, একদম ঠিক কথাই বলেছ গো। কিন্তু ছেলের মুখের দিকে তাকিয়ে তো আমি আর শান্তি পাচ্ছি না। আমি কি শান্তি পাচ্ছি বলো? ওর এত কষ্ট কি আমি বাবা হয়ে মেনে নিতে পারি? অন্তত এই ছেলেটা যেন সুখে থাকতে পারে আমাদের। সেই প্রার্থনায় দিন রাত করে চলেছি, মাথায় এটাই এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। পলাশ বাবা, এই বৃষ্টির সময় উঠানে নামিস না, পড়ে যাবি। উঠে আয়, উঠে আয় লক্ষ্মী বাবা আমার। এরকম ভাবে কি বৃষ্টিতে ভিজতে আছে বল? আমার খুব ভিজতে ভালো লাগছে বাবা, তোমরাও এসে যাও। ও ও বাবা গো, মরে গেলাম। ও মা, আমাকে তোলো না, খুব কষ্ট হচ্ছে। এ কি রে বাবা, তুই এরকম ভাবে পড়ে গেলি কেন? ও গো, আমার ছেলেটার কি হলো গো? আমার খুব কষ্ট হচ্ছে গো দেখে। তুই উঠে আয় বাবা, উঠে আয়, কিচ্ছু হয়নি, একদম ভয় পাস না। বাবা গো, আমার খুব কষ্ট হচ্ছে। আমি হাতে পায়ে জোর পাচ্ছি না, মনে হচ্ছে সব ভেঙে গেছে। কি বলছিস কি তুই? কোথায় কি হয়েছে দেখা দেখি। ও গো, এ কি সর্বনাশ হয়ে গেল পলাশের সাথে। এই ছোটবেলায় ওর সাথে কেন এমন বিপদ হলো গো? এবারে আমার ছেলেটার কি হবে? উফ, তুমি একটু চুপ করবে? ওকে তুমি আগে ঘরের ভেতর নিয়ে চলো, তারপর দেখা যাবে। উঠে আয় বাবা, উঠে আয়, তুই আমার কোলে উঠে আয়। তুই ঠিক হয়ে যাবি, একদম কান্নাকাটি করিস না, আমি তো আছি, অত চিন্তা কিসের তোর? কি থেকে কি হয়ে গেল বলো তো একদিনের মধ্যে? আমিও সেটাই চিন্তা করছি গো। আমাদের ছেলেটা এত ভালো ছিল, তার মধ্যে হঠাৎ করে ভগবান আমাদের এই কষ্টের মধ্যে এনে ফেললো কি করে কে জানে। কিন্তু এত টাকা আমাদের কাছে আসবে কোথায়? এখন তো ওকে ঠিক করতে গেলে বেশ কিছু টাকা লাগবে।
আমার কাছে যে টাকা জমা আছে না, সেই টাকা যদি ভেঙে ফেলি তাহলে তো আর বাড়ি বানাতে পারবো না। চেষ্টা করো ওই টাকাতে হাত না লাগানোর, কিন্তু হাত না লাগালেই বা কি করে যে হবে। আমাদের গ্রামের সব থেকে বড় লোক রতন, দেখি যদি বিপদের দিনে ওর থেকে কিছু সাহায্য পাওয়া যায়। রতনের সাথে একটা সময় তো তোমার বেশ বন্ধুত্ব ছিল, হয়তো সেই বন্ধুত্বের দাবিতেই তোমাকে কোনো সাহায্য করতে পারে। তাছাড়াও বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে কি ওর মনে একটু মায়া হবে না? মানুষ যদি হয় তাহলে তো মায়া হওয়া স্বাভাবিক। আমার খুব কষ্ট হচ্ছে গো পলাশকে ওইভাবে পড়ে থাকতে দেখে। ওর কষ্ট যে আমি মা হয়ে আর দেখতে পারছি না। আমি তো ভাবতেই পারিনি যে মুহূর্তের মধ্যে এত বড় একটা কাণ্ড হয়ে যাবে। আমি ওকে আটকানোর অনেক চেষ্টা করি জানো, কিন্তু ও এত চঞ্চল ছেলে যে আটকে রাখতে পারি না ঘরের মধ্যে। আবার ঠিক মনে হচ্ছিল এরকম ধরনের কিছু একটা হতে পারে, সেই জন্যই আমি ওকে বারণ করছিলাম। আর তোমার বারণের মধ্যেই তো কাণ্ডটা ঘটে গেল। এখন মনে হচ্ছে আমাদের বাড়ি তৈরি মাথায় উঠবে। এখন আমাদের সব থেকে বড় দায়িত্ব ছেলেটাকে সুস্থ করে তোলা, তারপর বাকি কাজ পরে দেখা যাবে। ঠিক আছে, তুমি যাও, তুমি গিয়ে কাল টাকার জোগাড় করো, তারপর দেখা যাবে। সুস্থ তো হয়ে উঠবেই, মনকে শক্ত করতে হবে, এই আর কি। রতন, তোমার কাছে এসেছিলাম একটা বড় সাহায্য নিয়ে ভাই। গ্রামে তোমার আর আমার সম্বন্ধটা যে ভাইয়ের নয় সেটা তুমি ভুলে গেছো? হ্যাঁ, আর এই বৃষ্টি বাদলার মধ্যে তুমি কেন এসেছো আমাদের বাড়িতে? হ্যাঁ, তুমি এখন অনেক বড় লোক হয়ে গেছো, আমি গরিব, তাই হয়তো আমাদের পুরনো বন্ধুত্ব না থাকতে পারে। তবে এই বিপদের মধ্যে কি তুমি আমাকে একটু সাহায্য করবে না? দেখো, বিপদে না পড়লে কি এরকম দুর্যোগের মধ্যে তোমার বাড়িতে আসি কষ্ট করে? তাড়াতাড়ি বলো কি হয়েছে। হ্যাঁ, আমার ছেলেটা কালকে সকালে বৃষ্টির মধ্যে উঠানে পড়ে হাত পা ভেঙেছে, অথচ ঘরে টাকা পয়সা নিয়ে চিকিৎসা করবার তুই যদি কিছু টাকা দিয়ে আমাকে সাহায্য করতে না, ছেলেটার চিকিৎসা। কেন বাচ্চা ছেলেকে সামনে রাখতে হয় সেটা শিখিসনি? এই, যখন শিখিসনি তখন নিজের রাস্তা নিজে দেখে নে, আর শিখেও নে সেটা, ঠিক আছে? আমাদের ভুল হয়তো হয়েছে, আমরা মানছি, কিন্তু সেটা শিখতে তো এখনো সময় লাগবে। আর এখন তো আমার বাচ্চাটাকে বাঁচিয়ে তোলাটা জরুরি। এই বয়সে যদি কিছু একটা হয়ে যায় তাহলে ওর পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে। তোর বাচ্চার জীবন নষ্ট হবে তার দায়িত্ব তো আমার না। এর আগেও তোকে আমি টাকা দিয়েছিলাম, সেই টাকা তুই ফেরত দিসনি, সুতরাং আর টাকা দেওয়া যাবে না তোকে, ঠিক আছে? জানোই তো মাথার উপরে কত চিন্তা রয়েছে। একটা ঘর না বানালে আর থাকতে পারছি না। ঘর ভেঙে জল পড়ছে রোজ, বাচ্চাটা রোজ উঠে কান্নাকাটি করে। এই অবস্থায় কি করি, কোন দিকে যাই, কিছুই বুঝতে পারছি না। এগুলো তোর সমস্যা, এগুলো আমাকে শোনাতে আসিস না ভাই। তুই কি ভাবছিস টাকার গাছ লাগানো আছে নাকি যে নড়ালেই ঝরঝর করে পড়বে? এটা তো আমি একবারও বলছি না, কিন্তু যদি তার উপরেও সাহায্য করতে একটু তাই দেখ, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, না হলে কিন্তু আমার খারাপ রূপটা তুই দেখবি বলে দিলাম। ঠিক আছে, বেরিয়ে যাচ্ছি। ওগো, আজকেও তো তুমি টাকার জোগাড় করতে পারলে না, তাহলে কি করবে? ছেলেটা কি এভাবে পড়ে থাকবে? ও যে কষ্ট পেয়ে চিৎকার করছে, আমি মা হয়ে ওর কষ্ট সহ্য করতে পারছি না। আমিও তো লোকের দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছি, কেউ তো সাহায্য করছে না কিছু। মানুষ এত স্বার্থপর, এত নিষ্ঠুর হতে পারে কি করে বলো তো? একটা বাচ্চার মুখের দিকে চেয়েও কেউ সাহায্য করছে না। মানুষের ধর্ম এই। এক সময়ের বন্ধু রতন আজ আমাকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়েছে, যেন আমি কুকুর বিড়াল। কিন্তু তারপরেও তো আমাদের দায়িত্ব ছেলেটাকে বাঁচানো। এখন সেই চিন্তাটা করো যে ওকে কিভাবে বাঁচিয়ে তুলবে। এভাবে তো বিছানায় ফেলে রাখা যায় না। আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত হচ্ছে যে আমার যা কিছু জমানো টাকা আছে, যা সম্পত্তি আছে, সবকিছু লুটিয়ে দিয়েও আমি পলাশকে বাঁচিয়ে আনবই যে করে হোক। কিন্তু আমাদের স্বপ্ন?
আমাদের স্বপ্নের থেকে বেশি জরুরি ওর জীবন। বাড়ি আজ না হয় কাল তৈরি হবে বা অন্য কোনো উপায় করা যাবে, কিন্তু ছেলেকে বাঁচিয়ে তোলা জরুরি। ঠিক আছে, তবে তাই হোক, কিন্তু ঘরটাও যে ভেঙে পড়ছে সেই চিন্তাটাও মাথার মধ্যে আছে। বন্যার জল যে দিন দিন বাড়ছে সেটাও তো দেখতে পাচ্ছি, তবে এখন আমাদের একটাই চিন্তা, ছেলেকে বাঁচানো। ও আমাদের ভবিষ্যৎ, ওকে যদি ফিরিয়ে আনতে পারি তাহলে পরে আবার খেটে খুঁটে সব তৈরি করে নেব। ঠিক আছে, আমাদের বাবুর জন্য আমরা এটুকু ত্যাগ করতে পারবো না? নিশ্চয়ই করতে পারবো। আমরা সর্বশান্ত হয়েও বাবু চিকিৎসা করিয়ে যাব। তুমি বেশি চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। এরকম কত বাচ্চার সাথে হয়, আবার ঠিক হয়ে যায়। আগে জানা ছিল না তোমরা নির্লজ্জের বংশ। যদি চোখ কান খোলা থাকতো তাহলে এরকম লজ্জাহীন হয়ে থাকতে পারতে না। কেন, কি হয়েছে? দেখো, আমার বাড়িতে ছেলে অসুস্থ, আমাকে এরকম উল্টোপাল্টা কথা বলো না। কি বলার আছে সেটা সোজাসুজি বলো। সোজাসুজি বলার কি আছে? এই যে তোমার বর সেদিন কি আমাদের বাড়িতে গিয়ে টাকা চাইতে গিয়েছিল, আগের টাকাগুলো তোমরা দিয়েছো যে আবার তোমাদের টাকা দেব? দেখো, মানুষকে কিছু বলার আগে একটু ভাবা উচিত। আমরা কি অবস্থার মধ্যে আছি সেটা তো দেখতেই পাচ্ছো। সেটা দেখা তো আমাদের কর্তব্য নয়, আমরা পাওনাদার। যখন খুশি টাকা চাওয়ার অধিকার আমাদের আছে। মনুষ্যত্ব বলে একটা জিনিস তো থাকে মানুষের। সেটা তাদের জন্য দেখানো উচিত যাদের গায়ে মানুষের চামড়া রয়েছে। যাদের গায়ে মানুষের চামড়া নেই তাদের প্রতি মনুষ্যত্ব কেন দেখাবো? আচ্ছা, আমাদের ছেলেকে ঠিক হতে দাও, আমি তোমাদের সব টাকা ফেরত দিয়ে দেব। চুল হয়ে যাক তোমাদের ছেলে। যদি 1 সপ্তাহের মধ্যে পুরনো টাকা ফেরত দিতে না পারো তাহলে তোমাদের এই হাত পা ভাঙা ছেলেকে তোমাদের সাথে একসাথে ঘর থেকে বার করে দেব। কয়েকটা মাত্র টাকার জন্য তোমরা এত বড় লোক হয়ে এত নিষ্ঠুর হতে পারছো? বেশ করেছি, নিষ্ঠুর হয়েছি। টাকা তো আর আকাশ থেকে পড়ে না। তোমরা কি বুঝবে টাকার মর্ম? তোমাদের কাছে টাকা আছে, থাকলে বুঝতে পারতে কত ধানে কত চাল। আজ টাকা নেই বলেই তো এভাবে ছেলেটাকে ফেলে রাখতে হচ্ছে দিনের পর দিন। যাই হোক, ওর বাবা যে করে হোক এদিক ওদিক থেকে টাকা জোগাড় করে কোনো রকম ভাবে ও চিকিৎসা করাতে নিয়ে গেছে। তুমি ভালো না চাইতে পারো, অন্তত খারাপ চেও না। আমি তোমাদের ভালো চাইবো এটা কখনো হতে পারে? দেখো, মাথার উপরে ভগবান রয়েছেন, তিনি কিন্তু আজ আমাদের দুঃখ দিয়েছেন, কাল তোমাদেরও দুঃখ দিতে পারেন। তোমার সাহস তো বড্ড বেড়ে যাচ্ছে। আমাকে ভয় দেখানোর সাহস কি করে হয় তোমার? আমি যাচ্ছি এখন। 1 সপ্তাহের মধ্যে যদি টাকা না ফেরত পাই তাহলে তোমাদের এই ঘর থেকে তাড়িয়ে দেব, পরিষ্কার বলে রাখলাম। কি গো, অনেক তো রাত হলো, এরকম ভাবে মাথায় হাত দিয়ে বসে থাকলে তো আর হবে না। চারিদিকে মাঠ ঘাট জলে ডুবে গেছে, তার মধ্যে এত বড় একটা কাণ্ড হয়ে গেল। আমি যে কিভাবে সামলাবো চারিদিক কিচ্ছু বুঝতে পারছি না। এভাবেই যদি আর 2 দিন বৃষ্টি চলতে থাকে তাহলে কিন্তু আমাদের ঘর দৌড় ডুবে যাবে। পলাশ ঠিক থাকলে নয় ওকে নিয়ে কিছু একটা ব্যবস্থা করতাম, কিন্তু ও নিজেও একটা কাণ্ড এত বড় বাঁধিয়ে বসলো যে এখন কোন দিকে যে যাব আর কি সামলাবো কিছুই বুঝতে পারছি না। তুমি একটু শান্ত হও, মাথা ঠান্ডা করে ভাবো যে আমাদের কি করা উচিত এই মুহূর্তে। আমাদের প্রথমে উচিত পলাশকে ঠিক করা। আচ্ছা, ডাক্তার কি বললো বলো তো আজ? ডাক্তার তো বলেছে ঠিক হয়ে যাবে, কিন্তু তার মধ্যে সব টাকাই চলে গেছে আমাদের পাকা বাড়ি করবার স্বপ্ন জলে চলে গেছে গো। সে যাক, দুঃখ নেই, কিন্তু ছেলে তো আমাদের ফিরে আসবে। হ্যাঁ, একেবারে সুস্থ হয়ে ফিরে আসবে। নিশ্চয়ই আমরা কোনো জন্মে কোনো পাপ করেছিলাম, তাই এই জন্মে শাস্তি পাচ্ছি। জানি না, আমার আর কিছু ভাবতে ভালো লাগছে না। অসম্ভব যন্ত্রণা করছে মাথায়, একটু শান্তিতে বিশ্রাম নিতে দাও। অনেকক্ষণ ধরে দেখছি পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো বলো তো? ভাবছি বর্ষাটা বাঁচার জন্য পুকুরে একটা ভাসমান কলাপাতার ঘর বানাবো। তুমি বানাতে পারবে?
এমনভাবে বানাবো যে যতই ঝড় বৃষ্টি হোক যাই হোক ওই ঘরে কিচ্ছু হবে না, কারণ ঘরটা ভাসতে থাকবে। তাহলে তো খুব ভালো কথা, তুমি বরং সেটাই করো। তোমার খুব কষ্ট হবে না গো? হ্যাঁ, একদমই কষ্ট হবে না আমার। নিজেদের ছেলের মুখ চেয়ে আমরা এইটুকু করতে পারবো না? যদি না করতে পারি তাহলে আর বাবা মা হলাম কেন? সেটাই হচ্ছে আসল কথা। আমার চিন্তা শুধু তোমাকে নিয়ে গো। আমাকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি বিশ্বাস করি আমাদের অবস্থা একদিন ঠিক ফিরবে। তবে খারাপ দিন যখন এখন এসেছে তখন হাতে হাত রেখে একসাথে লড়াই করে যেতে হবে। আর সেটাই পারে আমাদের বাঁচাতে। জীবনে যদি কষ্ট না এলো তাহলে আনন্দের মূল্যটা বুঝবো কি করে বলো তো? এটা একদম ঠিক কথা বলেছো তুমি। তাহলে আজ থেকেই লেগে পড়ি কাজে, না হলে বেশি দেরি হয়ে গেলে কোন দিন ঘুমের মধ্যেই জলের তলায় তলিয়ে যাব। না না, একবার যখন ভেবেই ফেলেছো তখন আর বেশি দেরি করা ঠিক হবে না। হায় হায়, আমাদের সব শেষ হয়ে গেল গো। এবারে কি হবে? রাতের বেলায় যে আমাদের প্রাণটা বেঁচে গেছে সেটাই অনেক। আমি বুঝতে পারছি না আমাদের কি হবে। আমাদের সব ছিল, কিন্তু এক রাতের ভূমিকম্পে বাড়ি ঘর সম্পত্তি সব শেষ হয়ে গেল। এবারে কি নিয়ে বাঁচবো আমরা? আমিও ঠিক জানি না গো, কেন আমাদের উপরে এত বড় বিপদ এসে পড়লো। শুধু আমাদের ওপরেই বিপদ আসেনি, গ্রামের সবার সব কিছু ভেঙে গিয়েছে। তবে আমাদের ক্ষতিটা হয়েছে সব থেকে বেশি। আমাদের ক্ষতি হয়েছে কারণ আমাদের পাকা বাড়ি ছিল, তাই কাঁচা বাড়ি অত বেশি ভাঙেনি। তাহলে কি আমরা পাকা বাড়ি বানিয়ে অপরাধ করে ফেললাম? এখন এই ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে তোমার মনে হচ্ছে আমি পাকা বাড়িতে থাকতাম আমরা? হ্যাঁ, আমার চোখের জল থাকছে না। একটা সূঁচ পর্যন্ত আজ তো নিজেরটা ব্যবহার করতে পারি। চোখের সামনে যে পুরো বাড়িটা এরকম ধ্বংসস্তূপ হয়ে যাবে কোনোদিন ভাবিনি। সব স্বপ্ন যেরকম মাটি হয়ে যাবে কে ভেবেছিল? প্রার্থনা করো তিনি যেন আমাদের একদিন সুখের দিন দেন। জানি না দেবেন কিনা। আমার একটাই কথা মনে হচ্ছে নীলিমা, কি কথা? আমাদের বোধহয় মানুষের প্রতি আরেকটু সহানুভূতিশীল হওয়াটা উচিত ছিল। লতা, ভূমিকম্পে তো তোমাদের কোনো ক্ষতি হয়নি। আমাদের তো কিছুই ক্ষতি হয়নি। কেন? তোমাদের কেন ক্ষতি হলো না কেন? তার কারণ আমরা পুরনো বাড়িতে থাকতে না পেরে এখন পুকুরের মধ্যে কলা পাতার একটা ভাসমান বাড়ি বানিয়ে থাকছি। যেহেতু ভাসমান বাড়ি, তাই ভূমিকম্পে বা ঝড় বৃষ্টিতে ওটা কিছু হবে না। বাহ, এটা তো খুব ভালো ব্যাপার, জানতাম না তো। তোমরা যদি আমাদের অপমান করে তাড়িয়ে না দিতে তাহলে কোনোদিনই আমাদের মাথায় এই চিন্তা ভাবনা আসতো না। তুমি কি এখনো আমাদেরকে অপরাধী মনে করো? ওসব কথা আর বলতে চাই না। আমাদের বাবুও ঠিক হয়ে এসেছে, আর ঘরদোরের ব্যবস্থাটাও এখন মোটামুটি হয়ে গেছে। আর ওসব ব্যাপার নিয়ে ভাবতে চাই না। আমাদের যে সর্বস্ব শেষ হয়ে গেল গো। ঠিক আছে নীলিমা, আমি এখন যাই। আমার বাড়িতে আমার ছেলে পলাশ একা আছে। আমার কথা শুনবে না দাঁড়িয়ে দুদণ্ড? আমার এত সময় নেই গো। পলাশ এখন অসুস্থ, ওর জন্য সারাক্ষণ বাড়িতে থাকাটা আমার জরুরি। তাই তোমার মনের দুঃখের কথা আমরা না হয় পরেই শুনবো। পারলে কোনো একদিন এসে দেখে যেও আমরা কেমন আছি। আজকাল রাস্তায় থাকছি আমরা। ভগবানের কাছে প্রার্থনা করো, তিনি তো সবার বিপদ কাটান, তোমাদের বিপদও নিশ্চয়ই কাটিয়ে দেবেন। আমরা তো আর ভগবান নই যে তোমাদের দুঃখ শুনে তোমাদের উপকার করতে পারবো। ওগো, আমার খুব ভয় করছে। এই ঝড় বৃষ্টির মধ্যে এরকম ফাঁকা জায়গায় এই ভাঙা বাড়ির সামনে বসে থাকতে আমারও ভালো লাগছে না। দুপুরে লতার সাথে দেখা হয়েছিল। ও বলল যে ওরা এখন কলা পাতার বাড়িতে থাকে, তাই সেই ভাসমান বাড়ি কোনো ক্ষতি হয়নি। আমি তাহলে কালকেই যাব, গিয়ে সাহায্য চাইবো। আমার মনে হয় না কোনো সাহায্য করবে বলে।
ঠিক কেন তোমাদের এরকম মনে হয়? তার কারণ হচ্ছে যে আমরা ওকে যেভাবে অপমান করেছি তাই। এখন ধীরে ধীরে নিজের ভুলটাও বুঝতে পারছি যে অহংকারের বশে এসে ওকে আমরা কত বড় অপমান করেছি। সেই জন্যই ভগবান হয়তো আজ আমাদের এত বড় চরম শাস্তিটা দিলেন। আজ এক মুহূর্তে সবকিছু হারিয়ে রাস্তায় বসে আছি বলে মনে হচ্ছে। সেদিন গোপাল অনেক কষ্ট পেয়ে আমার বাড়িতে এসেছিল সত্যি কিছু সাহায্যের জন্য। ওর জন্য না হলে ওর ছেলের জন্য কিছুটা সাহায্য করা আমার উচিত ছিল। পাপ যখন হয়েই গেছে তখন আর ভেবে কি হবে? তুমি কাল যাও, হাতে পায়ে ধরে কিছু একটা ব্যবস্থা করো। বলবো যদি ওদের ঘরে থাকবার একটু আশ্রয় দেয়। খুব ভালোই তো হয় তাহলে, দেখো তুমি। ও গোপাল ভাই, সেদিন তোমরা সর্বহারা ছিলে, আজকে আমি সর্বহারা হয়ে তোমাদের দরজায় এসেছি। হাত জোর করে প্রার্থনা করছি ভাই, আমাকে কিছু সাহায্য করো, আমাকে থাকতে দাও, না হলে যে রাস্তায় থাকতে থাকতে আর এই বৃষ্টিতে ভিজে ভিজে মরে যাব ভাই। দেখো, তোমাকে চাইলেও থাকতে দিতে পারবো না, কারণ আমার ছেলে পুরোপুরি সেরে উঠলেও ওর এখন হাঁটা চলা বারণ, তাই ওর থাকার জন্য একটা ভালো জায়গা চাই। তাছাড়া সেদিন তোমাদের করা অপমানগুলো আমরা কোনোদিন ক্ষমা করতে পারবো না। অপমান যদি তোমরা সেদিন আমাদের করতে, আমরা এক মুহূর্তে ভুলে যেতাম, কিন্তু তোমরা করেছো আমার প্রাণপ্রিয় ছেলেকে। ওকে করা অপমান আমরা কোনো রকম ভাবেই সহ্য করতে পারবো না। আমার মনে হয় না কোনো মানুষ কোনো শিশুকে এরকম ভাবে বলতে পারে, যেটা তোমার বউ আমাকে বলেছিল। তাহলে কি ক্ষমা করবে না ভাই? রাস্তায় থাকতে হবে আমাদের? দেখো, আঘাত যখন আসে তখন মানুষের ভিতর থেকে তার শক্তি বেরিয়ে আসে। আজ তুমি আঘাত দিয়েছিলে বলেই নিজেদের চেষ্টায় ছেলেকে ভালো করতে পেরেছি। যেমনই হোক একটা বাড়ি বানাতে পেরেছি, যেটা কোনো বিপদে আপদে ক্ষতি হয় না। তুমিও দেখো, ভগবানের কাছে প্রার্থনা করো, কষ্ট করো, নিশ্চয়ই একটা উপায় বের হবে। আর আমাদের কাছে না এখন বাজে কথা বলার মতো অত সময় নেই, আমাদের ছেলেকে সময় দিতে হবে। তাই তুমি এখন এসো ভাই। ঠিক আছে, চলে যাচ্ছি, থাকতে না দাও, শেষবারের মতো বলে যাচ্ছি, আমাদের ক্ষমা করে দিও, না হলে যে পাপ করেছি তার জন্য নরকেও ঠাঁই হবে না আমাদের।